টপ পয়েন্টস আমরা দেখবো একটু। আর একটা প্রবলেম হলে আমরা করবো, প্রবলেম সলভ করবো একটা আমরা। ওকে, তো স্টার্ট করি, তারপরে দেখা যাক কিভাবে এগোই এটা। ওকে, তো যে টপিকটা নিয়ে স্টার্ট করেছিলাম, তোমরা যদি আগের দিনে ক্লাস অ্যাটেন্ড করে থাকো তাহলে দেখবে টপিকটা হচ্ছে গ্র্যাভিটেশন। ওকে, আমাদের 11-এ আছে, সেমিস্টারে ক্লাসে হয়তো হয়ে গেছে অলরেডি, তো দেখে নিচ্ছি আমরা। গ্র্যাভিটেশন। হ্যাঁ, গ্র্যাভিটেশন বা মহাকর্ষণ, মহাকর্ষজ বল, অনেক কিছু বলো, গ্র্যাভিটেশন। ওকে, তো আগের দিন যেটা স্টার্ট করেছিলাম যে টপিকটা দিয়ে, সেটা হচ্ছে কেপলারের সূত্রগুলো। কেপলারের মানে বার্থ অফ গ্র্যাভিটেশন, সেটা নিয়ে আমরা দেখছিলাম, মানে যেভাবে আমরা নিউটনস ল কিভাবে আবিষ্কার হয়, আবিষ্কার মানে কিভাবে উনি এলেন, অ্যারাইভ করলেন ওই ওই ইকুয়েশনটাই, ওই সমীকরণে। হ্যাঁ, তো ওইটা কিভাবে এলেন সেটা নিয়ে একটু আলোচনা করছিলাম, কিন্তু কিছু টপিকস আমরা দেখেছি, পরেও আমরা দেখব। পরেও আমরা আবার সেগুলো নিয়ে ডিল করব। তো আজকে মূলত, তো কেপলারের যে সূত্র ছিল সেগুলো তো আগের দিন আমরা দেখেছি, তিনটে যে উপগ্রহ, যে প্ল্যানেটস যেগুলো মুভ করছে, গ্রহ নক্ষত্রগুলো, তাদের যে মোশন সূর্যের চারিপাশে, সেটাকে এই তিনটে সূত্র দ্বারা কেপলার ব্যাখ্যা করেছিলেন। সেটাকে ভিত্তি করে, সেটাকে বেস করে, সেটার অবজারভেশনসগুলোকে দেখলো নিউটন, এবং আরও কিছু উনি রিয়েলাইজ করলেন। তারপর এখান থেকে উনি পেলেন যেটা সার্বজনীন, সার্বজনীন যেটাকে ইউনিভার্সাল গ্র্যাভিটেশন বলা হয়। ওনার যে নিউটনের যে সূত্র ছিল, নিউটনস ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন, সেটা উনি কনক্লুশনে এলেন। ঠিক আছে, তো সেইটা কি জিনিস সেটা একটু আলোচনা করি আমরা। তো মূলত এটি একটি বল, যে কোনো তোমরা অনেক রকম বল অলরেডি পড়েছো। বল পড়েছো, নিউটনের গতিসূত্র পড়েছো, নিউটনস ল অফ মোশন পড়েছো তোমরা। কি বল কোনো জিনিসের উপর প্রয়োগ হলে তার মোশন কিভাবে হয়, সে বা টেরেস্ট্রিয়াল যে কোনো তোমার অভিজ্ঞতায় যেগুলো আসছে, যেই যে বস্তুগুলো আছে তাদের যে মোশন হচ্ছে, তো সেটাকে নিউটনের তিনটি সূত্র দিয়ে আমরা ইজিলি একটি ম্যাথামেটিক্যাল আকারে আমরা ফেলতে পারছি, কিছু সমীকরণের মাধ্যমে, কিছু সিদ্ধান্তের মাধ্যমে আমরা করতে পারছি। এবং তারপর তোমরা আরো কিছু বলের সম্বন্ধে পড়েছো, যেমন মূলত যেটা পড়েছো মোশন পড়েছো তোমরা। যেমন স্প্রিং এর বল, স্প্রিং বল, এগুলো নিয়ে কিছু আলোচনা হয়তো করেছো অলরেডি। তো গ্র্যাভিটেশনটা হচ্ছে এক ধরনের একটি বল বলতে পারো। তো এটা কি হচ্ছে, দুটি, যে কোনো ভর সম্পন্ন দুটি বস্তু আছে, যে কোনো বস্তু দুটি, আহ, মহাকাশে যা আছে, ইউনিভার্সে যা আছে, বিশ্বে যে কোনো দুটি বস্তু যাদের মধ্যে ভর আছে, তো তাদের মধ্যে এই বলটি দেখা গেছে, বলটি থাকবে তোমার। তাদের দূরত্বের উপর কিন্তু, মানে বলের মানটি নির্ভর করছে, কিন্তু তোমার বল থাকবেই। সে এখানে থাকুক এবং লক্ষ কোটি কিলোমিটার দূরে থাকুক, কোনো বস্তু যদি তাদের মধ্যে কোনো ভর থাকে, ভর সম্পন্ন বস্তু যদি হয়, সেটি ভর সম্পন্ন বস্তুই হবে। তো ভর সম্পন্ন বস্তু হলে তাদের মধ্যে একটি বল কিন্তু আছে। ঠিক আছে, তো পয়েন্টস হলো, এটা হলো পয়েন্টসগুলো আগে লিখি আমি, যে গ্র্যাভিটেশন বল, যে নিউটনস গ্র্যাভিটেশন আমরা পড়বো, সেটা হচ্ছে এক্সিস্ট বিটুইন, প্রথম পয়েন্টটি হচ্ছে, জাস্ট সিম্পল পয়েন্ট করে লিখি আগে, এক্সিস্ট বিটুইন এই বলটি, যে ফোর্সটি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা আমি লিখছি গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, জাস্ট প্রথম পয়েন্টসগুলো লিখি, গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, ওকে, সেটা হচ্ছে তোমার প্রথম যে জিনিসটা আমি আলোচনা করছি, এটা তো ইট এক্সিস্ট বিটুইন, এর প্রথম জিনিসটা হচ্ছে ইট এক্সিস্ট বিটুইন, দেখতে পারো তোমরা, এনি, যে কোনো দুটি বস্তুর মধ্যে, এনি টু অবজেক্টস বলতে পারি, এটাকে মনে রাখতে হবে তাদের মধ্যে যেন ভর থাকে। হ্যাঁ, ম্যাসিভ অবজেক্টস, মাস আছে যা, ঠিক আছে লিখলাম না, মাস, যাদের মধ্যে ভর আছে, যে কোনো বস্তুর মধ্যে ভর আছে যা তুমি দেখতে পাচ্ছ আপাতত। তো তাই ভর সম্পন্ন অবজেক্টের মধ্যে তোমার এই গ্র্যাভিটেশনাল ফোর্সটি কাজ করবে, যে কোনো তার দূরত্বের উপরে কিন্তু সেটা তোমার নির্ভর করছে না, ভর থাকলেই হলো এটা। তারপরে যে দ্বিতীয়টি হচ্ছে, পয়েন্টটি হচ্ছে, ইট ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। ইট ইজ, তোমরা অনেক রকম বল দেখেছো, কিন্তু এই পয়েন্টটা আসছি, এক্সপ্লেনেশন করবো। অলওয়েজ অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ ইন নেচার। ঠিক আছে, এর প্রাকৃতিক যে স্বরূপটা আছে, যেটা তোমার এর গুণটি আছে, সেটা হচ্ছে এটা অ্যাট্রাকটিভ ফোর্স। অ্যাট্রাকটিভ ফোর্স কেমন তোমরা দেখেছো, স্প্রিং দিয়ে তুমি যদি কোনো জিনিসকে ঝোলাচ্ছ তুমি, তাহলে সেটা, স্প্রিংকে তুমি যদি নর্মাল পজিশন থেকে একটু এক্সটেন্ড করো, দেখবে সেটা নিজের দিকে আবার টেনে নেয়।
তো সেটা এক ধরনের অ্যাট্রাকটিভ ফোর্স। তোমরা অনেক রকম তোমরা অ্যাট্রাকটিভ ফোর্স আরো আহ, যেটা তোমার রেগুলার লাইফে লাগে সেরকম তুমি অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছ, চুম্বকের অ্যাট্রাকটিভ ফোর্স দেখেছো। কিন্তু এইটার এই গ্র্যাভিটেশনাল ফোর্স হলো এমন একটি ফোর্স যেটা যে কোনো দুটি বস্তুর মধ্যে হবেই, থাকবেই, পারস্পরিক থাকবেই, এবং এটি একটি অ্যাট্রাকটিভ ফোর্স। এই দুটি বস্তুর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স লাগছে, সেটা অলওয়েজ অ্যাট্রাকটিভ, মানে সবসময় সেটা টানছে। এটার সঙ্গে তুমি পার্থক্য করতে পারো কিভাবে, তোমরা পরে পড়বে, তোমরা তড়িৎ পড়েছো, ক্লাস টেনেও পড়েছো, তড়িৎ বল যেগুলো পড়েছো তোমরা। তড়িৎ আধান আছে, আধানের দুটি আধানের মধ্যে একটি বল, সেটা আমরা বলছি তড়িৎ বল, ইলেকট্রিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যা বলবে। তো সেই তড়িৎ বল একটি পজিটিভ চার্জ এবং একটি নেগেটিভ চার্জের মধ্যে সেটা একটি অ্যাট্রাকটিভ হলো, কিন্তু একটি পজিটিভ চার্জ এবং আরেকটি অপর পজিটিভ চার্জের মধ্যে কিন্তু একটি রিপালসিভ ফোর্স, একটি ঠেলে সরিয়ে দিচ্ছে সেরকম একটি ফোর্স কিন্তু আমি দেখতে পাচ্ছি। গ্র্যাভিটেশনাল ফোর্সটা হচ্ছে একটু অন্যরকম। গ্র্যাভিটেশনাল ফোর্সটি হচ্ছে অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। এগুলো জাস্ট সিম্পল পয়েন্টস। বলের ধর্মটি কি, নেচারটি কি, এটা হলো মহাবিশ্বে তোমার যে কোনো জায়গায় দুটি যদি বস্তু থাকে তাদের মধ্যে পারস্পরিক একটি বল থাকবেই, আপস একটি একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে, একে অপরকে টানবে। সেই বলটি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তার মধ্যে মাস থাকলে হলো, তার মধ্যে চার্জ থাকলো না থাকলো কোনো দেখার দরকার নেই, বাট যেটা দরকার তার মধ্যে একটি ভর যেন থাকে। ঠিক আছে, ওকে। এই দুটি পয়েন্ট গেল, ইম্পর্টেন্ট পয়েন্ট। রাইট, এবার আমরা দেখবো কি নিউটনের যে সূত্রটি উনি দিয়েছিলেন, যে সর্বজনীন তোমার গ্র্যাভিটেশন এই বলটির ফর্মুলাটি, যেটা ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। কেন ইউনিভার্সাল বলা হয়, কেন এটাকে ইউনিভার্সাল বলা হচ্ছে, তার পেছনে কারণ কি, এই যে একটি সূত্র বলছি আমি, এটা একটি লয়ের, যেটা নিউটন দেখিয়েছিলেন, সেই পার্টিকুলার লটির সাহায্যে আমি অনেক জিনিস কিন্তু বর্ণনা করতে পারছি। মানে যেমন তোমার চোখের সামনে যে জিনিসগুলি আছে তার যেমন তুমি গতিবিধি বর্ণনা করতে পারছো, তেমনি তারা, নক্ষত্র, গ্রহ যেগুলো আছে তাদের কিন্তু তুমি গতিবিধিও কিন্তু বর্ণনা করতে পারবে। তাই এই সূত্রটি হচ্ছে ইউনিভার্সাল, মানে তোমার যে কোনো জায়গায় এটা একই রকম ভাবে খাটছে। ওকে, তো এবার আমরা দেখি ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারটা দেখি, মানে তো বল তো বলা হলো, কিন্তু এবার বলটি কেমন, কতটা বল, সেগুলো একটু আলোচনা করি। এটা তোমরা জানো, খুবই ইজিলি এক্সপ্লেনেশন দেয় নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। এটা যেভাবে নিউটন বলেছিলেন সেভাবেই দেখি আমরা, ইউনিভার্সাল ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, ল অফ গ্র্যাভিটেশন। তো প্রথম কোথায় এটাকে উনি লিপিবদ্ধ করেন এই জিনিসটাকে, এটাকে তোমরা যদি পরে কোনো সময় টাইম পেলে দেখবে। প্রিন্সিপিয়া বলে একটি নিউটনের একটি তোমার গ্রন্থ ছিল, যেটা নিউটন লিখেছিলেন। নিউটনের আবিষ্কার ইত্যাদি, ওনার ক্যালকুলেশন ইত্যাদি সবকিছু এখানে বর্ণনাগুলো আছে। নিউটনের প্রিন্সিপিয়া বলা হয়, বইটার নাম হচ্ছে প্রিন্সিপিয়া। প্রিন্সিপিয়া, তোমরা নেটে সার্চ করতে পারো, প্রিন্সিপিয়া। খুব বিখ্যাত একটি বই, সেখানে নিউটনের লজ অফ মোশন বলো, যে তোমরা পড়েছো, প্লাস গ্র্যাভিটেশন ইত্যাদি সম্বন্ধে নিউটনের আবিষ্কার সবকিছু উনি এখানে লিপিবদ্ধ করা ছিল, প্রিন্সিপিয়া। ঠিক আছে, যাই হোক, এটা আমাদের ইস্যু নয় জানার। তো এই সেই সূত্রটি বলা হলো, সেটার কিরকম ব্যাখ্যা, জিনিসটা কি জিনিস। তো প্রথম কথা, আমার কাছে দুটি তোমার ভর সম্পন্ন বস্তু আছে। আমি আপাতত ভাবলাম সেটা একটি কণা, কণাই ভাবলাম, পার্টিকেল ভাবলাম আপাতত, হ্যাঁ। তার দুটি ভর আছে, সেটা আমি লিখলাম M1 এবং M2। ঠিক আছে, তো মহাবিশ্বের দুটি প্রান্তে, তারা দুটি জায়গায় তারা তারা রয়েছে, কাছাকাছিও থাকতে পারে, দূরেও থাকতে পারে। দুটি কণা রয়েছে এবং তাদের ভর রয়েছে M1 এবং M2। তো এই যে সূত্রটি আছে, খুব সিম্পল সূত্র একদম, খুব ইউনিভার্সাল, মানে এমনি জাস্ট তোমার দেখবে এই ধরনের আকৃতি, এই ধরনের সূত্রগুলো তুমি অনেক জায়গায় তুমি ভৌত বিজ্ঞানে পড়বে। হুম। তো কি সূত্রটি বলছে, কি এদের মধ্যে যেই পারস্পরিক যেই গ্র্যাভিটেশনাল ফোর্সটি আছে, যে মহাকর্ষজ যেই মহাকর্ষণটি আছে, আকর্ষণটি রয়েছে আমার, সেটা সেটির মানটি কেমন হবে, প্রথম মান নিয়ে কথা হলো, কি মানটি কেমন হবে। যে ফোর্সটি রয়েছে, মজার বিষয়, এটা হচ্ছে তোমার এই, মানে ফোর্সটি মানে কি, M1 এর জন্য, মানে M1 এর দ্বারা M2-র উপরে যেই এই যে গ্র্যাভিটেশনাল পুলটা রয়েছে, যে এই আকর্ষণটি রয়েছে, এবং M2-র জন্যে M1-এর উপরে, M2-র দ্বারা M1-এর উপরে যে আকর্ষণটি রয়েছে, প্রথম কথা এই দুটি সমান, পরে আমরা দেখবো মানটি সমানই হচ্ছে। এই এই ফোর্সের মানটি কত, সেটা দেখা যাচ্ছে, সেটা সমান অনুপাত হচ্ছে কার সাথে। এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে, কিন্তু আরো অনেক ইনস্ট্রুমেন্টস বেরিয়ে গেছে, তারপরে ইনস্ট্রুমেন্টসে ক্যালকুলেশন করা যায়,
কতটা সঠিক এটা বিভিন্ন পরিস্থিতি রেখে আমরা করতে পারি, সেটা আমরা দেখলাম এটা M1 to M2। তার থেকেও বড় ব্যাপার কি, পরীক্ষার থেকেও কি, এটা খুব ইউনিভার্সাল, মানে এইটা দিয়ে তুমি অনেক বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক কিছু জিনিসকে একসাথে তুমি একই এই সূত্রটা দ্বারাই তুমি কিন্তু এক্সপ্লানেশন করতে পারছো ঘটনাগুলো। মানে এটা খুব খুব প্রোফাউন্ড, মানে খুব ফান্ডামেন্টাল, মৌলিক সূত্র এরকম। তো F∝ to M1 × M2। তো এই এই বস্তুগুলোর ভরের গুণফলের সমানুপাত হচ্ছে। এবং আরেকটি জিনিস দেখা গেছে কি, এটা হচ্ছে তোমার ব্যস্তানুপাত কিসের সাথে, এদের মধ্যে যে দূরত্বটি আছে, এই দূরত্বটি সাপোজ আমি করলাম, ঠিক আমি আর বললাম সিম্পল ভাষায়, এই দূরত্বটি হচ্ছে M1 এবং M2-র মধ্যে সরলরৈখিক দূরত্ব, মানে ডিস্টেন্স করে আঁকামেখা নয়, ডিস্টেন্সটি কত আছে। তো সেটা যদি হয় তাহলে এটার ব্যস্তানুপাত, তার বর্গের ব্যস্তানুপাত, আর এর স্কোয়ারের ব্যস্তানুপাত হচ্ছে তোমার। তো proportional to M1 × M2 ভরের গুণফলের সাথে হচ্ছে, এবং তার যে তাদের মধ্যে যেই দূরত্বটি আছে তার বর্গের সাথে কিন্তু সেটা ব্যস্তানুপাতিক হচ্ছে। ঠিক আছে, ত্রিপুরের ক্যামেরাটি অফ হয়ে গেল, পারলে একটু অন করে নিও। ঠিক আছে, তো এটা গেল তোমার মানের দিকটা কি, ফোর্সটি কেমন হবে। ফোর্সটি হবে তোমার দুটি মাস আছে, আমাকে দুটি ভর আছে আমার কাছে। এখানে আমি আপাতত কণা নিয়ে কাজ করছি, দুটি বস্তু কণা আছে, পার্টিকেলস আছে, তাদের মাস আছে M1 এবং M2, এবং তাদের মধ্যে দূরত্ব আছে আর। তারা যেখানে থাকুক না কেন, তাদের মধ্যে কিছু আছে কিনা সেটা আমার দেখার দরকার নেই, তাদের মধ্যে কোনো জল আছে না কি আছে সেটা আমার দেখার দরকার নেই, কিন্তু জাস্ট দুটি কণা আছে, এবং একটির কণার জন্যে একটি কণা অপর কণাকে একটি বল দিয়ে টানছে, ও অপর কণাটিও প্রথম কণাটিকে একটি বল দিয়ে টানছে। এই বলটি উৎস কি, এটা সোর্স কি বলটির, কেন তাদের মধ্যে ভর আছে। এটার কোনো অন্য সোর্স আমি বলতে চাইছি না, মানে তাদের মধ্যে আধান, তড়িৎ, ইলেকট্রিক চার্জ আছে কিনা সেটা আমি দেখছি না, আমি বলছি তাদের মধ্যে শুধু ভর আছে, মানে ভরের থেকে এটা উৎস, ভর থেকে উৎস হয়েছে এই বলটি, সেই বলটির আমি আলোচনা এখানে করছি। তাদের মধ্যে একটি রয়েছে, তার মধ্যে মিডিয়ামটা কি আছে সেটা জানার দরকার নেই আমার, তার তার যে দুটি ভরের মাঝখানে কি আছে সেটা আমার জানার দরকার নেই। কণা অপর কণাকে একটি বল দিয়ে টানছে, এবং অপর কণাটি প্রথম কণাটিকে একটি বল দিয়ে টানছে ভরের জন্য, ভর থেকে উৎস হওয়া। তো সেটাকে আমি নিউটনের গ্র্যাভিটেশন সূত্র, এবং সেটি দেখা যাচ্ছে এইভাবে, তো Force proportional to M1 × M2, এবং ইনভার্স প্রপোর্শনাল টু, জাস্ট এক সেকেন্ড, রাইট, হ্যাঁ, ইনভার্স প্রপোর্শনাল টু এই যে দূরত্বের বর্গের সাথে ইনভার্সটি বা ব্যস্তানুপাতিক হচ্ছে। যদি ক্লাসে কেউ থেকে থাকো, এক্ষুনি ছিলে শিবপুরের, দেখলাম ক্যামেরাটা অফ হয়ে গেল, পারলে ক্যামেরাটা একটু অন করে নেবে, নাহলে ঠিক বোঝা যাচ্ছে না আদৌ আছো কিনা কেউ। একটু আগে অন ছিল এটা, রাইট। তো এটা গেল তোমার প্রথম জিনিসটা কি, নিউটনের গ্র্যাভিটেশন সূত্রের ফর্মুলা দিকটা, মানে তোমার মানের দিকটা দেখলাম আমি। এবং এখান থেকে তোমার দেখা যায় কি, তুমি যদি এই প্রপোর্শনগুলো সরাও, এটা কেন অর্ধ আলোচনার কিছু নেই, কেন কি তোমার অলরেডি তোমরা পড়েছো এটা। তো এটা হচ্ছে তোমার, তুমি যদি এই প্রপোর্শনাল সাইনটাকে সরিয়ে দাও তাহলে তোমাদেরকে দেখতে পারো একটি, তো এটাকে একটি কনস্ট্যান্ট আছে, একটি ধ্রুবক আসবে, সেটাকে জীব নাম দেওয়া হয়েছে। এবং M1 × M2, M1 × M2 / R², এটি হচ্ছে তোমার নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। সো দিস ইজ ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন ফার্স্ট প্রপোজড বাই, মানে অনেক অবজারভেশন ইত্যাদি দেখে দেখে করেছেন, ফার্স্ট প্রপোজ বাই, ইন দিস ফর্ম প্রপোজড বাই নিউটনের দ্বারা প্রথম এটাকে এরম ভাবে দেখানো হয়েছিল। ঠিক আছে, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, ম্যাথামেটিক্যাল আকৃতিটা এরম ভাবে এটা নিউটন প্রথম দেখিয়েছিল, ল অফ গ্র্যাভিটেশন। অঙ্কের দিক দিয়ে সমীকরণটি, ইকুয়েশনটি কেমন, লটি কেমন, সেটা প্রথম নিউটন এইভাবে এই আকারে দেখান, ল অফ গ্র্যাভিটেশন। এবং এই ধ্রুবকটি যেটি কথা বলা হয়েছে, এটি হচ্ছে মানের দিকটা দিচ্ছে, কারণ ফোর্সে পুরোপুরি কিন্তু এলাম না। তোমরা জানো কি, বল মানে একটি বলের দিক থাকে, তার মানে একটি ভেক্টর কোয়ান্টিটি, একটি ভেক্টর রাশি, ভৌত রাশি এবং একটি ভেক্টর রাশি। আমরা তার একটি দিক দিক আছে, তো দিকটা আমরা আলোচনা করব। আপাতত মানের দিকটা দেখলাম কি, ফোর্স যেটা হচ্ছে তার মানটি কেমন হবে, আকর্ষণ ফোর্স, মানে অ্যাট্রাকটিভ ফোর্স, একে অপরকে টানছে এবং সমানভাবে টানছে।
তো তার যে মানটি হচ্ছে সেটা এরম ভাবে হয়েছে। এবং এখানে জিটি যেটা আসছে সেটা হচ্ছে একটি আহ, ধ্রুবক, এবং সেটাকে নাম দেওয়া হয়েছে তোমরা জানো, দ্যাট ইজ কল্ড ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। সেটা বাংলায় তার সমান নাম আছে, সর্বজনীন ধ্রুবক টাইপের কিছু, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। ওকে, সরি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাকে নাম দেওয়া হয়েছে, ধ্রুবকটি খুব ইম্পর্টেন্ট একটি ধ্রুবক। তো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এরকম আরো কিছু ধ্রুবক তোমরা পরে পড়বে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলা হয়। তো এরকম কিছু দু একটি আরো ধ্রুবক আছে যেগুলো খুব ফান্ডামেন্টাল এবং খুব আহ, সবসময় কাজে লাগবে, দেখবে ইউজ হচ্ছে তো। তো একটা গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এবং এর মান তোমরা বার করতে পারো। এর এই যে পার্টিকুলার ধ্রুবকটি বললাম, তো তার মাত্রা কি হবে, একক কি হবে, সেগুলো ধীরে ধীরে অল্প একটু আমরা আলোচনা করব। হ্যাঁ, তো ছোট করে আলোচনা করতে পারি এখন, তারপর আমরা ভেক্টরের দিকে যাব। কিন্তু তার আগে আমরা দেখি কি, এই যে আহ, সূত্রটি বললাম তার একটি, যেহেতু এটা বলের একটি সূত্র, বলটির ফর্মুলা দেওয়া হয়েছে, সেই বলটি, কিন্তু এটা মনে রাখতে হবে, এই যে বলটি বললাম, এই বলটি তুমি যদি কোথাও অ্যাপ্লাই করতে যাও, কি এই বলটি কোনো বস্তুর উপরে প্রয়োগ করা হয়েছে, প্রয়োগ হচ্ছে, এমন একটি ঘটনা ঘটছে, তাহলে তার বস্তুটির মোশন কেমন হবে, তার গতিবিধি কেমন হবে, তখন কিন্তু তোমাকে ওই যে বস্তুটার উপরে এই বলটি পড়েছে তার যেমন তুমি ডাইনামিক স্টাডি করবে, তার তুমি মোশন স্টাডি করবে, তখন কিন্তু তোমাকে নিউটনের দ্বিতীয় সূত্র আবার লাগাতে হবে সেখানে, ইউজ করতে হবে সেখানে তোমাকে। নিউটনের দ্বিতীয় সূত্র, গতি গতি গতিসূত্র যেটা নিউটন সেকেন্ড ল অফ মোশন, সেটা কিন্তু আবার ইউজ করতে হবে তোমাকে। যেমন তোমরা যদি এই সূত্রটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা কোনো একটা স্যাটেলাইট তোমার আর্থের চারিপাশে ঘুরছে, পৃথিবীর আহ, এই আকর্ষণের জন্য পৃথিবীর একটি উপরে একটি কক্ষরেখা বরাবর ঘুরছে। তার তুমি যদি টাইম পিরিয়ড বার করতে চাও, কি কতক্ষণ তার ঘুরতে লাগছে, কোথায় থাকবে কোথায় থাকবে না, তার মোশনের সম্বন্ধে তুমি জানতে চাইছো, তখন তোমাকে এই ফর্মুলাটি লাগছে তোমার, কিন্তু সেটার সাথে তোমার নিউটনের সেকেন্ড লও লাগছে। ওকে, তো প্ল্যানেটারি মোশন মানে গ্রহের তুমি যদি মোশন জানতে চাও, তাহলে তোমার এই এই পার্টিকুলার ফর্মটা তো লাগছেই, কতটি বল প্রয়োগ হচ্ছে, এবং বলটি প্রয়োগ হয়ে বস্তুটার মোশন যখন তুমি দেখছো, বলটা তো প্রয়োগ হয়ে গেল, তারপরে তোমার কিন্তু নিউটনের সেকেন্ড ল এর দ্বারাই কিন্তু তুমি, তাহলে এরম যদি এত পরিমাণ বল প্রয়োগ হচ্ছে ফর্মুলা অনুযায়ী, তাহলে তার মোশন কেমন হবে, তার কি হবে কি হবে না, কখন সেটা ফিরে আসবে আসবে না, তার যাবতীয় যত রকম জিনিস আছে সেগুলো তুমি কিন্তু সব নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে কিন্তু ইউজ করতে পারবে। ওকে, ওকে। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা পরে পড়বে, আরো ডিটেলসে জানবে কি, এইখানে যেই বলটির কথা বলা হয়েছে এবং এখানে যে ভরের কথা বলা হয়েছে, সেই ভরটি, এই যে ভরটির কথা বলা হয়েছে এবং নিউটনের গতিসূত্রের সময় যে কোনো বল যদি কোনো বস্তুর উপরে প্রয়োগ হয়, তাহলে তার তার ত্বরণের সাথে যে সম্পর্কটি আছে, ফোর্সের সাথে যে ত্বরণের সম্পর্কটি আছে, অ্যাক্সেলারেশনের সম্পর্কটি, সেখানে যে বলটি আসছে, সেখানে যে বলটা আমরা ইউজ করছি, কোনো একটি তুমি ফোর্স জানো এবং তুমি বস্তুটির ত্বরণ জানছো, সেখান থেকে আমি তার ভর কি বা ভর জানছো, তুমি ত্বরণ বার করতে চাইছো, সেখানে যে ভরের ব্যবহার করছি আমরা, সেটার একরকম করে তার সূত্র, তার যেটা সে কনসেপশনটা একরকম করে তৈরি হয়েছে। তো সেখানে কনসেপশনটা একরকম তৈরি হয়েছে, এবং গ্র্যাভিটেশনের ক্ষেত্রে কিন্তু ভর থাকলে পারস্পরিক যে আকর্ষণটি আছে, ইউনিভার্সাল গ্র্যাভিটেশন যেটা আছে, সেখানে যে ভরটি আসছে আমার, দুটোই পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু আমরা দেখতে পারি। এবং এই ভরটিকে নিয়েই তুমি যখন এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সটিকে নিয়ে তুমি ফর্মুলা অনুযায়ী পেয়ে গেলে কি গ্র্যাভিটেশন বার করতে পারো, এবং সেটাকে সেটাকে ইউজ করে তুমি যখন কোনো বস্তুর মোশন স্টাডি করতে যাচ্ছ, এবং তখন তোমাকে কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্রে যে ভরটি আছে সেই কনসেপ্টটা তোমাকে আনতে হচ্ছে এখানে। সেই সব পরীক্ষা নিরীক্ষা অনেক করা হয়েছে, এবং দেখা গেছে কি, এখানে যে ভরটি ব্যবহার করছে নিউটনের গ্র্যাভিটেশনের সূত্রে, মহাকর্ষণের যেই আকর্ষণের যে লটি দিয়েছিলেন উনি, সেখানে যে ভরটি ব্যবহার হচ্ছে আমার, এবং এর যে মানে এটা, এখানে যে কনসেপ্টটি ভরের আছে এবং সেখানে যে কনসেপ্টটি ব্যবহার হচ্ছে, দুটো কিন্তু তোমার দুটো ভর কিন্তু একই ভরকে বোঝাচ্ছে। একটি বস্তু যখন আমি একটি ভরের জন্য তাদের নিজেদের মধ্যে আকর্ষণ হয় বলছি, ফান্ডামেন্টাল প্রপার্টির মধ্যে, সেখানে যে ভরটি আসছে এবং যে কোনো বল কোনো বস্তুর উপর প্রয়োগ হলে তার ত্বরণ কি হচ্ছে তার সঙ্গে সম্পর্কিত যেই কনসেপ্টে যে ভরটি আছে, সেই দুটি ভর কিন্তু তোমার একই ভর। হুম, সেটা কিন্তু একই ভর, সেটা কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু প্রমাণ করেছি, মানে প্রমাণ করে দেখা গেছে, প্রমাণিত হয়েছে ক্যালকুলেশনের মাধ্যমে ইত্যাদি।
ওকে, রাইট। তো এই দুটো ভর কিন্তু সমান সমান হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। পরে একটু আরো বিস্তারিত আলোচনা করবো কি এক্সপেরিমেন্টস হয়, কি থেকে এগুলো বোঝা যায় জিনিসগুলো, সেগুলো যদি সময় সুযোগ থাকে তাহলে আমরা একটু আলোচনা করব। ওকে। তো নেক্সট জিনিসটা হচ্ছে কি আমার, এটি হচ্ছে তোমার মানের দিকটা আমি আলোচনা করলাম কি ফোর্স তোমার আহ, এরকম হচ্ছে তোমার ভ্যালুটা। তাহলে এবার দেখছি কি, যেহেতু এটা বল, এটা একটি ভেক্টর রাশি, এবং ভেক্টর রাশি হলে তার একটি ভেক্টর নোটেশনে ভেক্টরের সিম্বল দিয়ে আমি কিন্তু তার দিকের বর্ণনাটিও করতে পারবো। মানটি তো পেয়ে গেলাম, যেটা মেন ছিল জিনিসটা, কিন্তু তার দিকটা যদি বোঝাতে হয় তোমাকে, তাহলে ভেক্টরের যে ল্যাঙ্গুয়েজটা আছে, ভেক্টরের ভাষায় কিন্তু আমি সেটাকে প্রকাশ করতে পারছি। এবং দেখি সেটা কি সিম্পল হচ্ছে, একদম দেখি এটা। তো ভেক্টর বলতে গেলেই বস্তুটি যেন আমরা প্রথমে ধরি কি, বস্তুটি আছে তার মধ্যে আমার একটি মানে এই তোমার এই অ্যাক্সিস আছে, নির্দেশ তন্ত্র আছে, নির্দেশ রেখা যেগুলো আছে, কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো আছে, এবং সেখানে তুমি ভেক্টরকে বোঝাচ্ছ। তো প্রথমে যে পয়েন্টটি আসছে কি, বস্তুটি এক জায়গায়, দুটি বস্তু দুটি ভিন্ন অবস্থানে অব- রয়েছে, দুটি ডিফারেন্ট পজিশনে রয়েছে, এবং সেই পজিশনগুলোকে তোমাকে ভেক্টর দিয়ে দেখাতে হবে। তো সিম্পল একটি আমি ছবি এঁকে দেখি এখানে কিরকম আসছে। তো জাস্ট ভেক্টর ফর্মে আমি দেখতে চাইছি, তো বেসিক্যালি এটা এখন কি দেখছি আমি, ভেক্টর ফর্মে দেখছি, হ্যাঁ। তো ভেক্টর ফর্ম, ভেক্টর, ভেক্টর নোটেশন, ভেক্টর ফর্ম। ভেক্টর রাশি যেহেতু, বলটি তার দিক আছে, তাই ভেক্টরের ল্যাঙ্গুয়েজে, ভেক্টরের ভাষায় আমি এটাকে দেখার চেষ্টা করছি। তো দেখি এটা কি কিরকম আসে দেখি, সিম্পল জিনিস। তো আমার কাছে একটি তোমার এই কোঅর্ডিনেট অ্যাক্সিস আছে, একটাকে তুমি এক্স অ্যাক্সিস দাও, একটাকে ওয়াই অ্যাক্সিস দাও, জেড অ্যাক্সিসও আছে, সেটা আমি এঁকে নিতে পারি আপাতত। জেড অ্যাক্সিস আমি একটু নাম এঁকে নিলাম, একটা সাপোজ জেড অ্যাক্সিস, এক্স ওয়াই জেড অ্যাক্সিস আমি এঁকে নিয়েছি। তো এটাকে আমি বললাম এটা ওয়াই অ্যাক্সিস, এটি আমার আমার এক্স অ্যাক্সিস, সরি এটা কি হলো, হ্যাঁ। তো এটাকে আমি করলাম, এটিকে জেড অ্যাক্সিস করলাম, এটাকে এক্স অ্যাক্সিস করলাম, এবং এটিকে আমি ওয়াই অ্যাক্সিস করলাম। তো ভেক্টর যখন আমি এরকম আলোচনা করছি, তোমরা জানো কি একটি, যখনই ভেক্টর এর অবস্থান এখানে আছে, এখান থেকে এখানে এত বেগ নিয়ে যাচ্ছে, যখন এগুলো বর্ণনা করি, তখন একটি নির্দেশ রেখা সিস্টেম আমার কাছে আছে, একটি কোঅর্ডিনেট সিস্টেম আমার কাছে ধারণা করা থাকে। তার ভিত্তিতেই কিন্তু আমি সব পজিশন অবস্থানগুলো বলি, তার ভেলোসিটি গুলো বলতে পারি, ভেক্টর রাশিগুলো বর্ণনা করতে পারি। আর এই বিন্দুটিকে বলা হচ্ছে তোমার রেফারেন্স পয়েন্ট বলতে পারো, অরিজিন বলতে পারো, হ্যাঁ। যা কিছু মেজারমেন্ট করছি আমি, যা কিছু মাপযোগ করছি আমি, এইটাকে কিন্তু কেন্দ্র করেই করছি, মানে এটাকে ধরে রেখেই করছি ক্যালকুলেশনস গুলো সব। ওকে, তো অরিজিন। তো এখানে কি দেখছি আমি, দুটি আমার কাছে তো যেমন ছিল, যে যেই যেই প্রেক্ষাপটে যেটা আলোচনা, যে জিনিসটা আলোচনা হচ্ছিল কি, দুটি ভর রয়েছে তোমার। এখানে একটি ভর সাপোজ ভাবলাম, এখানে একটি ভর রয়েছে কণা, আমি কণায় ভাবলাম এগুলোকে, হুম, বস্তু কণা, মাস আছে M1, এবং এখানে মাস আছে M2। ঠিক আছে। তো এই দুটি পজিশনকে, প্রথম কথা তাদের মধ্যে একটি পারস্পরিক গ্র্যাভিটেশন বল হচ্ছে, এবং মানটি আমি পেয়ে গেছি। তাদের নিজেদের মধ্যে আকর্ষণ, মানে একে পরস্পরকে নিজের দিকে টানছে। কোন দিক সেটা আমরা আলোচনা করবো। ওকে, রাইট। তো এখানে কি প্রথম দেখা যাচ্ছে কি, এই ভেক্টর নোটেশন তৈরি করার সময় এই বস্তুটি M1টি কোথায় আছে তোমার, এটাকে আমি বললাম কি এটি একটি অবস্থানে আছে, সেটাকে আমি R1 নাম দিলাম। তো এটাকে আমি, এটার পজিশন যেহেতু 1 লেখা আছে, প্রথম বস্তুটি, এটাকে এই অরিজিন থেকে একটি ভেক্টর গেল, সেটাকে আমি বলছি R1। তোমরা জানো এটাকে পজিশন ভেক্টর বলা হয়, R1। এই নোটেশন দিয়ে আমি নোটেশন, ভেক্টর নোটেশন দিয়ে আমি ইজিলি বুঝতে পারি। আর এইটি আছে তোমার, এই যে অবস্থানটি, যে বস্তুটি আছে সাপোজ R2, R2 এই ভেক্টরে আছে। R1টি হচ্ছে M1 যে কণাটি, তার অবস্থান এই কোঅর্ডিনেট অ্যাক্সিসের রেফারেন্স, এবং M2টি হচ্ছে আমাদের মহাবিশ্বেই R2 পজিশনে সেটা অবস্থান করছে। এইভাবে তারা আমরা নোটেশন দিয়ে দেখিয়েছি তাদের পজিশনটি কোথায়, তার অবস্থানটি কোথায় আছে। ওকে। এবং তোমার এটাকে তোমরা জানো কি, এই M1 থেকে M2 একটি সরল রেখা, তুমি যদি জানো এই যে এই জিনিসটাকে হচ্ছে, এটা হচ্ছে দুটি বস্তুকে একটি সংযোগ, মানে সংযোগ করছে, যে মানে লাইন কানেক্টিং দি টু পয়েন্ট পার্টিকেলস। এই বস্তু কণাগুলোকে যেই লাইন দিয়ে কানেক্টেড রয়েছে, তাদের অবস্থানগুলো কানেক্টেড রয়েছে, সেটা হচ্ছে এই লাইনটি, এই লাইনটি। এটাকে তোমরা একটা নাম দিতে পারো, এটাকে তুমি যদি এইভাবে অ্যারো দাও, মানে 1 থেকে 2, এক, একের পজিশন থেকে 2-এর পজিশন অব্দি একটি স্ট্রেট লাইন টেনেছো, হুম, এবং এখানে ভেক্টর সাইন দিয়েছো একটা তুমি, তাহলে এটাকে বলা হচ্ছে
1 থেকে 2-এর একটি ভেক্টর, সেটাকে আমি এইভাবে নোট দিতে পারি। এরকম ভেক্টর অরিজিন থেকে R1, মানে এই প্রথম কণাটি যেখানে আছে সেখানে যদি এক লাইন টেনে এইদিকে অ্যারো দিই আমি, হুম, ওইটার দিকে, বস্তুটির দিকে, তাহলে সেটাকে R1 বলছি। R2টা তেমনই হচ্ছে তোমার অরিজিন থেকে ওর অবস্থান অবধি, 2 নম্বর কণাটি অবস্থান অবধি। R12 এটা কি হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর অবস্থান থেকে 2 নম্বর অবস্থানের দিকে যদি কোনো একটি তুমি লাইন টানো, তাহলে যে ভেক্টরটি তৈরি হচ্ছে আমার 1 নম্বর থেকে 2 নম্বরের, আহ, যে ওরকম করে ভেক্টর সাইনটি, সেটাকে আমি R12 বলছি। তো এই এই দু একটা জিনিস নিয়ে কিন্তু আমি এই এই ফর্মুলাটিকে ভেক্টরের ভাষায় কিন্তু লিখতে পারি। এটা বুঝতে হবে কি R12 যেমন তোমরা সেম জিনিস পাবে, এই যে R12 যেমন লিখছি আমি, R12 মানে হচ্ছে 1 নম্বর অবস্থান থেকে 2 নম্বর অবস্থান অব্দি স্ট্রেট লাইন টেনেছি আমি, এবং 1 নম্বর থেকে 2 নম্বরের দিকে যদি আমি একটা ডিরেকশন কল্পনা করি, অভিমুখ কল্পনা করি, তাহলে যে ভেক্টরটি দাঁড়াচ্ছে আমার সেটা হচ্ছে R1। তেমনই তোমার দেখবে R21, R21ও একটি কিন্তু ভেক্টর। R21টা কোন দিকে, 2 নম্বরের অবস্থান থেকে 1 নম্বরের অবস্থানে তুমি যদি একটি স্ট্রেট লাইন টানো এবং সেই দিকে যদি অভিমুখ থাকে তাহলে সেটাকে আমি R21 বলছি। খুব সিম্পল জিনিস, তোমরা এটা আগেও পড়েছো R21। ঠিক, এটা উল্টো দিকে হবে, এটা এই দিকে হবে, এটা এই দিকে হবে, এই দিকে হবে। তো এটার মধ্যে কি সম্পর্ক, R21 এবং R12-র মধ্যে কি সম্পর্ক? তোমরা জানো ভেক্টরের যা জিনিস তোমরা পড়েছো, কি R12 একটি ভেক্টরের মান সেটা কিভাবে নির্ণয় হয়, তার যে লাইনটি যেটা আঁকছি আমি, যেটা দিয়ে তোমার এখানে গ্রাফিক্যালি দেখানো হয়েছে, সেই লাইনটির কতটি লেন্থ, লাইনটির লেন্থ কতটি। সো R12 আর R21 কিন্তু 1 আর 2-এর মধ্যে একটি সরলরেখা। যদি তুমি মানটি দেখতে চাও, তাহলে কিন্তু তাদের মানটি সমান থাকবে, মানে এরকম আমি লিখতে পারি। তাদের যে মানটিকে এভাবে লেখা হয় তোমরা জানো, এই এরম ব্র্যাকেট দিয়ে লেখা হয় মান। তো R12-র যা মান, R21-রও তাই মান। এটা ভেক্টরের সিম্বল। R21 যে ভেক্টরটি আছে এবং R12 যে ভেক্টরটি আছে, তাদের মানটি কত, বেসিক্যালি সেটা তোমার এই M1 থেকে M2-র মধ্যে যে দূরত্বটি আছে, স্ট্রেট লাইন একটা এনেছো, স্ট্রেট লাইনের লেন্থটি কত, দৈর্ঘ্যটি কত স্ট্রেট লাইনটা, ঠিক আছে, সেটা তোমার সমান। কিন্তু ভেক্টর দুটো কিন্তু অন্য কেন, ভেক্টরের ডিরেকশনটি অন্য আছে, তোমরা জানো কি, একটা হচ্ছে M1 থেকে M2-র দিকে হচ্ছে অভিমুখটি আছে, একটি হচ্ছে M2 থেকে M1-এর দিকে যাচ্ছে। তো এই তোমার সিম্পল জিনিস কি R12 এটা তোমার ঠিক অপোজিট টু R1, R2, এটা তোমার সিম্পল একটি জিনিস। ভেক্টরের সিম্বল দিয়ে দেখানো, আর কিছুই নয়, এটা সিম্পল জিনিস একদম। ওকে, তো এবার তোমার আমার কাছে এই এই জিনিসগুলো, টুলসগুলো আছে কি, আহ, বস্তুগুলোর অবস্থান কি সেটা ভেক্টরের সিম্বল দিয়ে আমি দেখাতে পেরেছি, এবং তাদের মধ্যে যে দূরত্বটি আছে এবং দিকটি আছে সেটাও কিন্তু আমি একটি ভেক্টরের সিম্বল দিয়ে দেখাতে পেরেছি। এবার জাস্ট আমি দেখি কি এই ফর্মুলাটা যেটা আমি একটু আগে বললাম, নিউটনের ইউনিভার্সাল গ্র্যাভিটেশন সূত্র, সেটাকে আমি কিভাবে এই ভেক্টরের চিহ্নে দেখাতে পারছি। ম্যাগনিটিউডটা তো সমান, ম্যাগনিটিউডটা সমান, এবং তোমরা জানো কি এই যে পরস্পর যে আকর্ষণটির কথা আমি বলছি সেটা কিন্তু, মানে কি M1 আর M2 যে দুটি বল আছে, দুটি বস্তু আছে, কণা আছে M1 আর M2, M1 যেই বল M1-এর দ্বারা যেই বল প্রয়োগ হচ্ছে M2-র উপরে তাদের নিজেদের মধ্যে ভরের জন্য, M1 যে বলটি M2-র উপরে প্রয়োগ করছে সেটা কিন্তু তোমার আকর্ষণ, মানে সেটা কিন্তু তোমার এই দিকে হবে, মানে যে লাইন জয়েনিং হচ্ছে না, যে লাইনটা দিয়ে তারা সংযোজন, যে লাইনটি আছে সেই দিকে হবে, কিন্তু একটি এই দিকে হবে। তো এটাকে আমি এরকম বলতে পারি। তো এরকম লিখতে পারি আমি কি এফ, তুমি লিখতে পারো এরকম করে কি, এটাকে আমি নোটেশন লিখছি এফ, এই যে লেখার জন্য আমি ভেক্টর আকৃতিতে আনার চেষ্টা করছি, তার আগে এগুলো দু একটা পয়েন্ট, এফ অন 2 ডিউ টু 1, এটা মানে হচ্ছে, নোটেশনটার মানে হচ্ছে কি 2 নম্বর যে কণাটি আছে তার উপরে 1 নম্বর কণার জন্য যে বলটা তার উপরে প্রয়োগ হচ্ছে, 2 নম্বরের উপরে 1 নম্বরের বল। তো সেইটা, সেটা কিন্তু তোমার এই দিকে হবে, যেমন সিম্বলটা আমি দেখিয়েছি। সেটার দিকটা কোন দিকে হবে, সেটার দিকটা তুমি দেখতে যাবে, যদি সেটার দিকটা কিন্তু তোমার R21-এর দিকে হবে, মনে রাখতে হবে এটা R21-এর দিকে হবে, ঠিক আছে। F21 এটা কিন্তু তোমার R21-এর দিকে হবে, এই যে ভেক্টরটা আমি বলছেন, এই ভেক্টরটি কিন্তু তোমার এটার সাথে তাহলে তোমার সম্পর্ক একটা আছে, F21 ভেক্টরটির সাথে তাহলে R21 ভেক্টরের একটি সম্পর্ক আছে। 21 ভেক্টরটি কি, আর এই যে R21 সিম্বল লিখলাম, সেটা ভেক্টরটি কি, সেটা হচ্ছে তোমার 2 থেকে 1-এর দিকে একটি অভিমুখ, সেটা বর্ণনা করছে। এবং F12 সেম ভাবে, এটা মানে কি হচ্ছে, 1 নম্বর কণার ওপরে বল হচ্ছে 2 নম্বর কণার জন্য, যেটা 2 নম্বর কণার দ্বারা যে বল 1 নম্বর কণার ওপরে প্রয়োগ হচ্ছে সেটার কিন্তু অভিমুখ হচ্ছে তোমার
তাহলে কত দেখো, সেটার অভিমুখ কিন্তু এই দিকে হচ্ছে, এটা এইদিকে হচ্ছে। তাহলে এটা আমি লিখতে পারি এখানে F12, এটা হচ্ছে F2। সেটা কিন্তু দেখো তাহলে R12 সাথে তার ডিরেকশনে কিন্তু মিল আছে। মানটি এরকম না, কিন্তু ডিরেকশনে একটি মিল আছে। তো ভেক্টর নোটেশনে অ্যাটলিস্ট আমি বুঝতে পারছি কি F21 যে বলটি, যে ভেক্টর, এই দুটো সমান, মানগুলো দুটোই সমান। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কি এখানে তোমার মান দুটি সমান, F21 এবং F12 এই দুটি কিন্তু সমান, কিন্তু তাদের অভিমুখ দুটি কিন্তু অ্যালং, একটির হবে তোমার এইভাবে, আরেকটির হবে তোমার এইভাবে, অভিমুখ দুটি কিন্তু ঠিক বিপরীত। তো এবার একটু আমরা এটাকে রিফাইন করলেই দেখতে পারবো কি কিভাবে আমি এই ফর্মুলাটি ইউজ করব মানের জন্য। এবং এই ডিরেকশন দুটি আমার কাছে আছে, ইজিলি ক্যালকুলেট করা যায় ডিরেকশনগুলো। তুমি যখন দুটি অবস্থান বস্তুর জানো, তাহলে R21 জিনিসটা কি আর এবং R12 কি, তাদের মধ্যে যেই ভেক্টরটি আছে, হুম, তো সেটা তুমি ইজিলি তুমি ক্যালকুলেট করতে পারবে। ফর গিভেন এক্সাম্পল, যে কোনো তোমার যদি পরিস্থিতি একটা এক্সাম্পল দিয়ে দেওয়া হয়, একটা প্রবলেম করবো, এটা নিয়ে আমরা খুব ইজি একটা প্রবলেম করবো। তো এই প্রবলেমটা দিয়ে আমরা দেখতে পারবো কি কিভাবে ভেক্টরটাকে সিম্পলি আমি একটি সিচুয়েশনে, বাস্তব সিচুয়েশন ইউজ করতে পারি। ইউজ করলে তোমার মানে কিভাবে ক্যালকুলেশনস গুলো করতে পারবো, প্রবলেম সলভিং এর দিকে যেতে পারবো। ওকে, তো নেক্সট দিন আমি আলোচনা করবো আবার। টাইম তো হয়ে গেল আজকে। ভেক্টরের নোটেশনে গ্র্যাভিটেশনাল ফোর্সকে দেখবো, কিভাবে আসছে তার ফর্মটা। এবং দুটি কণা নিয়ে কাজ করেছি। এবার সাপোজ আমার কাছে 3, 4, 5টা কণা থাকে, বাস্তবটায় আসছি আমি আরো কি, দুটি কণা তো নেই, বিশ্বব্রহ্মাণ্ডে অনেক পার্টিকেলস আছে, অনেক বডিজ আছে, অনেক বস্তু আছে। তো সবাইকে সবারই সঙ্গে একটা পারস্পরিক এই ফোর্সটি আছে। তাহলে এরকম মাল্টি যদি থাকে তোমার কাছে, তখন তুমি কিভাবে ডিল করবে এটাকে নিয়ে, তুমি কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, সেগুলো আমরা একটু আলোচনা করবো। ওকে। ওকে, ঠিক আছে, আজ এই অবধি থাকুক, নেক্সট দিন আবার দেখবো।